তাদের যে টকশোতে যেসব বুদ্ধিজীবীরা রয়েছেন তারা যেন জামাত ইসলামী আর ইসলাম কিন্তু এক জিনিস না। তারা জামাত ইসলামীকে ত্যাগ করতে গিয়ে জামাত ইসলামকে করতে যায় তাদের ইসলাম বিরোধী কিছু কথাবার্তা বলে, এবং তাদের কিছু ইউটিউবার রয়েছেন ভাড়াটে অথবা তাদের পক্ষে যারা বলেন তাদেরকেও তাদের নির্দেশনা দেওয়া উচিত। আপনারা জামাতের বিরুদ্ধে বলেন সেটা সমস্যা নেই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যেন দলীয়ভাবে বা বিএনপির পক্ষ হয়ে কোনো কথা না বলেন। সেটা রাজনীতিতে নূতন সমীকরণ পিয়ার পদ্ধতি নিয়ে ইসলামিক দলগুলো জামাত ইসলামী সহ আরো কয়েকটি দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা পিয়ার পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন চাচ্ছেন। পক্ষান্তরে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দল তারা আগের নিয়মেই যে পদ্ধতিতে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল 54 বছরে সেই পদ্ধতিতেই তারা নির্বাচন করতে চাচ্ছেন। এখন রাজনীতিতে তাহলে কি নূতন কি সমীকরণ দাঁড়াচ্ছে এবং রাজনীতিতে কি কোনো বিশৃঙ্খলা অথবা সংঘর্ষের কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা, এবং নির্বাচন আসলে ফেব্রুয়ারি মাসে আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও কিন্তু এখন চার দোকান থেকে শুরু করে সর্বমহলে কিন্তু এটি আলোচনা হচ্ছে এবং রাজনীতিবিদদের মনেও, এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছেন না যে ফেব্রুয়ারি মাসে আসলে জাতীয় নির্বাচন হবেন। তাহলে এখন কি করণীয়? এবং কিছু সূত্র থেকে যেটা জানা গেছে যে নির্বাচন কমিশন আগের যে নিয়ম আছে সেই পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা এবং সেই নির্দেশনা মোতাবেক তারা প্রস্তুতি নিচ্ছেন। পক্ষান্তরে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা চালাচ্ছেন, তবে বিএনপি তাদের আগের নিয়ম অনুযায়ী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি দিচ্ছেন, এবং জামাত সহ এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছেন তারা পিয়ার পদ্ধতি নিয়ে জোরালোভাবে মাঠে নেমেছেন, এবং গতকালকে তারা একটি সমাবেশ করেছেন ঢাকাতে, এবং সেখান থেকে তাদের জেলা এবং উপজেলায় তাদের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন, এবং তারা পিয়ারের জন্য কিন্তু জোরালোভাবে আবেদন করছেন, এবং ঐকমত্য কমিশনও সেখানে তারা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন, এবং সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পিয়ার নিয়ে কি রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে যাবে কিনা? এটি একটি সম্ভাবনা রয়েছে। যদি মুখোমুখি অবস্থানে যায় তাহলে এখানে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এখানে একটি সুযোগ পাবেন, এবং বিশেষ করে আওয়ামী লীগ এখানে কিন্তু একটি বড় সুযোগ পাবেন, যেহেতু বড় রাজনৈতিক দলগুলো যখন সংঘর্ষে জড়িয়ে যাবেন বা বিভাজনে জড়িয়ে যাবেন তখনই কিন্তু অন্য যে তৃতীয় পক্ষ সেখানে ঢুকে বিশৃঙ্খলা করে সেটির দায় তাদের উপর দিয়ে তখন কিন্তু মানুষের যে পারসেপশন সাধারণ মানুষের সেটা কিন্তু ঘুরে যাবে, এবং রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আবহাওয়া তৈরি হবে। যেটা দেখা যাচ্ছে এখন বর্তমানে বিএনপি যেটা চাচ্ছে যে তারা হয়তো বা ভাবতেছেন তারা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসছেন, সেটা কিন্তু তারা 5ই আগস্টের পর থেকেই ভাবছেন। কিন্তু মাঠের যে অবস্থা সেখানে কিন্তু জামাত ইসলামী বা অন্যান্য ইসলামিক দলগুলো যদিও তাদের সমর্থন কম রয়েছে বা তাদের কর্মী সমর্থক কম রয়েছেন, তারপরও কিন্তু মানুষ আশাবাদী রয়েছেন যে বিএনপির যে কর্মকাণ্ড, অতীতের কর্মকাণ্ড এবং 5ই আগস্টের পর যে কর্মকাণ্ড সেটা নিয়ে নানা শ্রেণী মানুষের মধ্যে কিন্তু খুব ক্ষোভ তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে ক্ষোভ তৈরি হয়েছে যারা হচ্ছে বাংলাদেশের সব ভোটার, অর্থাৎ নির্বাচনের আগে পরে তারা ডিসাইড করেন যে কোন দলকে ভোট দেবেন। এই ধরনের ভোটাররা কিন্তু এখনো দ্বিধায় রয়েছেন, যেটা একটা জরিপ থেকেও আমরা জানতে পেরেছি যে এখনো 70% বা 60% মানুষ এখনো তারা সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দিবে। এখন এই ভোটটা যেদিকে মুভ করবে, যে এই ভোটাররা সব ভোটাররা যাদের দিকে যাবে তারাই কিন্তু নির্বাচনে ভালো করবে। এখন বিএনপির যে ভাবনা এখানে যেটি দুটি বিষয় আমার কাছে স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে গত বা আগের নির্বাচনগুলো যেভাবে পেশি শক্তির ব্যবহার হয়েছে এবং কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরে যেভাবে তারা ইলেকশনগুলো করেছেন, আগে যেটি হয়েছেন যেখানে যাদের প্রভাব বেশি ছিল এবং তাদের আধিপত্য বেশি ছিল, এবং সেখানেই কিন্তু তারা ভালো করতে পেরেছে, অথবা তারা সেখানে তাদের আধিপত্য ধরে রাখার জন্য সংঘর্ষ থেকে শুরু করে ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে আগের জাতীয় নির্বাচনে যেগুলো আসলে দেখা গিয়েছে সেটার মধ্য দিয়ে তারা হয়তো ভেবেছেন যে তাদের ওয়ার্ড থেকে একবার উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত তাদের কর্মী সমর্থক রয়েছেন, তাদের কমিটি রয়েছেন, তারা যদি প্রত্যেকটা কেন্দ্রে সবাই একত্রিত হয় তাহলে তাদের ভোট কেন্দ্র তাদের কিন্তু দখলেই থাকবেন এবং প্রশাসনও তাদের পক্ষে থাকবেন। আগে যেগুলো দেখা গিয়েছেন যে দলের যেখানে ভারী বা শক্ত অবস্থান থাকে প্রশাসন কিন্তু তাদের পক্ষে কাজ করেন, অথবা ভয়ভীতি দেখানো হয়, অথবা যারা পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কিন্তু নির্বাচনটা করেন এবং সেখানে তারা ভালো করতে পারেন। কিন্তু এই নির্বাচনটা আমার কাছে মনে হচ্ছে একটি ব্যতিক্রমী নির্বাচন হবে। এখানে পেশি শক্তি ব্যবহার করে যদি কেউ করে সেটার ফলাফল আসলে আগে যেগুলো হয়েছে এটি কিছুই হতো না, অথবা সেটির রেজাল্ট বের হয়ে যেত। এখানে কিন্তু
অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এখন বিএনপির যে ভাবনা, সেখান থেকে বিএনপিকে বেরিয়ে এসে একটি নূতন রাজনৈতিক নূতন বাংলাদেশ, অর্থাৎ এই অভ্যুত্থানের পরে মানুষ যেটা চেয়েছে একটি ভালো রাজনীতি এবং পরিবেশ বান্ধব রাজনীতি, যেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, দোষারোপ অথবা ট্যাগিং, একে অপরকে হেয় করা, প্রতিপন্ন করে যে কথাবার্তা বলা, সেটা যাতে না হয় এবং নির্বাচনী মাঠে যে লেভেল ফিল্ড যেটা জামাত দাবি করে আসছেন যে তাদের যে এখন রাজনৈতিক পরিবেশ অনুকূলে নেই এবং লেভেল ফিল্ড সবার জন্য সমান করা, তারা কিন্তু দাবি করে আসছেন। আদৌ সেটি সমান নির্বাচনের আগে হবে কিনা যখন তফসিল ঘোষণা করবে। এবং এখানে আরেকটি বড় কারণ হচ্ছে বিএনপির প্রত্যেকটা আসনে কিন্তু ৩ জন ৫ জন করে ক্যান্ডিডেট রয়েছেন এবং হেভি ওয়েট ক্যান্ডিডেট বলা যায় এবং তাদের প্রভাব প্রতিপত্তি রয়েছেন প্রত্যেকেরই। এখন সেটাও একটি বড় প্রশ্ন হয়ে যাবে সামনে নির্বাচনে, যেখান থেকে একজনকে নমিনেশন দেওয়া হবে এবং বাকি ২ জন বা ৩ জন যারা নমিনেশন পাবেন না তারা আসলে কি করবেন। এবং তারা যদি আমিডামি নির্বাচনের মতো, অর্থাৎ আওয়ামী লীগ যে ২০২৪ সালে যে নির্বাচনটি করেছে নিজেরা, সেখানে যদি একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট দাঁড়িয়ে যায়, অর্থাৎ প্রতিপক্ষ যদি দুর্বল হয়, সেখানে তারা যদি স্বতন্ত্র এবং বিএনপি যদি ২ জন ইলেকশন করে, সেখানে একটি কন্ট্রাডিকশন হবে এবং তাদের মধ্যে কন্টেস্ট হবে, এমনটি ভাবা যেতে পারে। তবে জামাত ইসলামীর এখন বাংলাদেশে যেটি মনে হচ্ছে, সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু একটি সফট কর্নারে রয়েছে এবং জামাতের প্রতি তাদের একটি ভোট দেওয়ার একটি প্রবণতা বা ভোট দিতে পারে। এবার অন্যান্য যে সময়গুলো ছিল তার থেকে কিন্তু জামাত ইসলামকে মানুষ কিছুটা হলেও, যে অন্যান্য রাজনৈতিক দলের থেকে তারা তাদের যে রাজনীতিতে পরিবর্তন সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং জামাতের ভিতরে যে পরিবর্তনটা সেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু তাদের বিষয়ে নানা আলোচনা সমালোচনা করছেন। এখন ব্যক্তিগতভাবে যেটা আমি দেখতে পেয়েছি এবং জামাত ইসলাম এখন তাদের যে কর্মকাণ্ড, তাদের যে ৭১-এর যে বিষয়, সেটা হচ্ছে একটি ভিন্ন বিষয়। কিন্তু তাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান যে তাদের যে রাজনীতি বা তাদের যে এখন নেতৃত্ব, সেটা কিন্তু একটি মার্জনীয় নেতৃত্ব এবং তাদের মতো সংগঠন সুসংগঠিত করা বা তাদের যে একটা চেইন অফ কমান্ড, সেটা ধরে রাখতে একমাত্র জামাতই পেরেছেন এবং তারা যেটা তৃণমূল থেকে, অর্থাৎ উপর থেকে যেটি বলবেন সেটি তৃণমূল পর্যন্ত তারা সেটি ছড়িয়ে দেবেন, তৃণমূল পর্যন্ত মানতে বাধ্য। কিন্তু বিএনপিতে বারবার তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছেন তাদেরকে, তাদের নেতাকর্মীদের এই কাজ করবেন না, এই কাজ করা যাবে না, এই করলে এটা হবে, কিন্তু তাদের কোনো কিছুই তারা মানছেন না। আজকেও একটি নিউজ দেখলাম, সেটা হচ্ছে রাজশাহীতে চাঁদাবাজির একটি কীটনাশক দোকান ব্যবসায়ীর থেকে পূর্ব জিরোদের বের ধরে সে তার থেকে ৩ লাখ টাকা নেওয়া এবং পরে আরও তাদের কাছে দাবি করা, এই যে একটা অবস্থা, সেটার জন্য কিন্তু বিএনপিকে এখন রাজনৈতিক মাঠে কিন্তু মাসুল দিতে হচ্ছে। এবং তৃণমূলে আমরা চার দোকানে বসলে যেটি দেখতে পাই যে মানুষ এখন বলাবলি শুরু করে দিয়েছে অলরেডি, জামাত ইসলামী সামনে ক্ষমতায় আসলে ভালো হবে, অথবা ডক্টর ইউনূসই ক্ষমতায় থাক, অথবা বিএনপি যেটা শুরু করেছে সেটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকে বাংলাদেশের অবস্থা কি হবে, তাদেরকেই তো থামানো যাবে না। এবং বিএনপি যেটা করছেন সেটা থেকে যদি তারা বেরিয়ে এসে ভালো রাজনীতি করতে পারেন, তাহলে হয়তো বা সাধারণ মানুষের তারা কিছুটা হলেও স্বস্তিতে আনবেন এবং স্বস্তি পাবেন এবং তারা চাইবেন যে না, বিএনপিকে আমরা ভোটটা দেই। কিন্তু জামাত ইসলামী কিন্তু তাদের ভিন্ন ক্যারেক্টার রোল প্লে করেছে। ৫ই আগস্টের পর তাদের যে রোল প্লে, সেটি একটি মানুষ কিন্তু সেটা নিয়ে তাদের কোনো সমালোচনা এবং তাদের যে পজিটিভ সমালোচনা সেটা করছেন যে জামাত ইসলামী এইটা করছেন, তারা এই কাজ করছেন, তারা যত গঠনমূলক অথবা উন্নয়নমূলক কাজ তাদের যে নেতৃবৃন্দ যেখান থেকে যে ইলেকশন করবেন তারা কিন্তু তাদের এলাকায় করে যাচ্ছেন এবং তারা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এখানে ফোকাস করছেন, মাঠের ফোকাস করছেন এবং সাধারণ মানুষের কাছে দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। এবং তারা যে প্রোটোকলের রাজনীতি, যে কে আসবে সেখানে অনেক মানুষ জড়ো করা, সেটা না, তারা ২ জন ৫ জন ১০ জন দিয়ে কিন্তু মানুষকে তাদের যে দাওয়া সেটি দিচ্ছেন, তারা কিন্তু দোয়া চাচ্ছেন। এখান থেকে কিন্তু সাধারণভাবে যেটা বোঝা যাচ্ছে যে মানুষ এটাই বলাবলি করছেন যে জামাত ইসলামের বর্তমান অবস্থা ক্যান্ডিডেট অনুযায়ী যে যেখানে শক্ত ক্যান্ডিডেট রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান ভালো। এবং বিএনপি কিছু হেভিওয়েট নেতার দুর্গেও কিন্তু জামাতের এবার হানা দেওয়ার সম্ভাবনা রয়েছেন, সেটা কিন্তু এখন আলোচনায় রয়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু জামাতের শক্ত ক্যান্ডিডেট রয়েছেন, সেখানে কিন্তু বিএনপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছেন। এবং অন্যান্য যেসব জায়গা কখনোই কল্পনা করেনি যে জামাত ইসলাম এখানে ক্যান্ডিডেট দিবে কি দিবে না, সেটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকতে সেই সব আসনেও কিন্তু এবার ক্যান্ডিডেট দিবেন এবং রাজনৈতিক সমীকরণটাই আসলে ভিন্ন হয়ে যাবে। তবে বিএনপিকে পজিটিভ বা মানুষের পালস অনুযায়ী রাজনীতিটি করা উচিত। বিএনপির জন্য ২টি পরামর্শ, সেটা হচ্ছে তাকে বিরত থাকবেন, তা না হলে রাজনৈতিক
মাঠে কিন্তু আপনাদের এটার মাসুল দিতে হবে। এখনই সময় ইসলামের বিরোধিতা যারা করছেন বা এই ইউটিউবার যারা রয়েছেন, যারা বিএনপির পক্ষে কথা বলছেন, তাদেরকে তাদের নির্দেশনা দেওয়া উচিত এবং টকশোতে যারা রয়েছেন তাদেরকেও একটি নির্দেশনা দেওয়া উচিত যে অন্তত তারা জামাতকে বলতে গিয়ে যেন ইসলামের বিপক্ষে কোনো কথা না বলেন, সেটা থেকে বিরত থাকবেন এবং ভালো কাজ করলে আসলে ভালো ফল আসবে। বাংলাদেশের ৫ই আগস্টের পর রাজনৈতিক মাঠ বিএনপি যেভাবে ঘোলাটে করে ফেলেছে, সেখান থেকে মানুষের এই রাজনীতি নিয়ে একটি ঘৃণা জমিয়ে গেছেন এবং আওয়ামী লীগের এই ১৫ বছর দুঃশাসনের পরে ভেবেছিলেন যে গণঅভ্যুত্থানের পরে একটি ভালো রাজনীতি বাংলাদেশে আসবেন, সেটাও বিলীন হওয়ার পথে এবং যারাই ক্ষমতায় আসছেন তারাই তাদের ওই চেহারের মায়া এবং চেহারের লোভ লালসায় পড়ে যাচ্ছেন। টাকা ইনকামের সোর্স এবং টাকা কিভাবে ইনকাম করা যায়